ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম তোমাদের ক্লাস 12-এর প্রথম অধ্যায় অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট। এর আগের ক্লাসে দেখো আমরা কঠিন পদার্থের প্রাথমিক ধর্মগুলো আলোচনা করে এসেছি এবং সেদিনই তোমাদের বলেছিলাম যে এই অধ্যায়ে আমাদের মূলত কিছু 3 ডাইমেনশনাল ফিগার আলোচনা করতে হবে বা পড়াশোনা করতে হবে, যেগুলো দ্বারা আমরা একটা কঠিনের ক্লাসের গঠনকে সম্পূর্ণ প্রকাশ করতে পারবো। তাহলে আজ থেকে দেখো সেইটা শুরু হচ্ছে তোমাদের 3 ডাইমেনশনাল ফিগার। তোমাদের বলেছি যে এই 3 ডাইমেনশনাল ফিগারগুলোকে আমরা তোমার প্রকাশ করব কোথায়? 2 ডাইমেনশনে। তোমাদের পড়তেও হবে 2 ডাইমেনশনে। সেই জন্য তোমরা এটাকে একটু বেশ ইমাজিন বা 3 ডাইমেনশন ফিগার আকারে কল্পনা করার চেষ্টা করবে, তাহলে দেখবে পড়াটা খুব ইজি হয়ে যাচ্ছে এবং ব্যাপারটা সহজেই বুঝতে পারবে। তাহলে প্রথমেই আজকে আসছি দেখো তোমার ক্লাস বা ক্লাস জালক। দেখো তোমার ক্লাস কাকে বলবো, কাকে বলছি? দেখো নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে যার, নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ, যেখানে কণাগুলো কি হবে? সুষম পর্যায়ক্রমিক বিন্যাস থাকবে। এখন এই কণাগুলো তোমরা জানো, কণাগুলো কি বলেছি? কঠিন পদার্থের গঠনকারী কণা। কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তাহলে আমরা কঠিনের ক্লাস কাকে বলবো? কঠিনের ক্লাস বলবো তাকেই যার নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, যে নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ এক একটা কঠিন পদার্থের ক্লাস একটা নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারাই সীমাবদ্ধ হবে। ধরে নাও সোডিয়াম ক্লোরাইডের ক্লাস, এর ক্লাসে যদি তোমার কি হয়? 8টা তল থাকে। সব সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে 8টাই তল থাকবে। চিনির ক্লাস, এখানেও যদি 8টা তল থাকে, অন্য কোনো চিনির ক্লাসে 6টা তল বা 12টা তল এরকম হবে না। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ। এবং যেখানে কঠিনের কণাগুলো কি হবে? একটা নির্দিষ্ট পর্যায়ক্রমিক বিন্যাস থাকবে। নির্দিষ্ট পর্যায়ক্রমিক বিন্যাস মানে পর্যায়ক্রম মানে পরপর আসবে, নির্দিষ্ট কি? তারা সর্বদা সব ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। হয়েছে? তাহলে এখানে দেখো দুটো আমি ক্লাস এঁকেছি। এই একটা ক্লাস, যে ক্লাসটার আকৃতি আমরা কি বলতে পারি? কিউবিক। কিউবিক একটা ত্রিমাত্রিক ক্লাস, ঘনক আকৃতি ক্লাস। এখানে দেখো একটা আমরা ক্লাস এঁকেছি যেটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনাল। এখন থেকে এই ক্লাসের সম্পর্কে জানতে গেলেও, ক্লাসের গঠন জানতে গেলে আমাদের কি করতে হবে? কতগুলো টার্ম জানতে হবে। এই ক্লাসের দেখো কতগুলো নির্দিষ্ট তল আছে। এর ক্ষেত্রে দেখো কটা তল আছে? 6টা তল আছে। এই যে সমতল দ্বারা সীমাবদ্ধ আছে, কতগুলো সমতল দ্বারা সীমাবদ্ধ আছে। এর ক্ষেত্রে দেখো কটা তল আছে? এর ক্ষেত্রে দেখো 8টা তল আছে। এই যে সমতলগুলো, ক্লাস যে সমতল দ্বারা এই যে একটা তল, একটা তল, একটা তল, এইটাকে বলা হয় তোমার কি আছে? ক্লাস তল বা পৃষ্ঠতল। পৃষ্ঠতল। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো একটা তল, ধরে নিলাম এই তলটা, এটা হচ্ছে পৃষ্ঠতল। এখন দেখো এই দুটো তল, এই ধরো এই একটা তল, এই একটা তল, কোথায়? এই রেখায় এসে মিলিত হয়েছে। ঠিক একইভাবে এই তলটা আর এই তলটা এই রেখায় মিলিত হয়েছে। অর্থাৎ দুটো তলের যে মিলন রেখা, দুটো তল যেখানে মিলন হয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ ধার বা কিনারা। কিনারা, ধার বা কিনারা। ঠিক একইভাবে তোমার কী হবে? এরও আমরা এটাকে বলতে পারি ধার বা কিনারা, যেখানে দুটো তল মিলিত হয়েছে। আর এই তলের যে মধ্যবর্তী কোণ, দেখো এই যে তলটা যেটা এরকম আছে আর নিচের যে তলটা এরকম আছে, তাদের মধ্যবর্তী কোণ এটা। আবার দেখো এদিকে যে তলটা আছে এবং তার এই দিকে যে তলটা আছে, এই দুটো তলের মধ্যে তোমার মধ্যবর্তী কোণ এইটা। তাহলে এইটাকে আমরা, এই যে কোণগুলো, ঠিক একইভাবে এইখানে দেখো এই তলটা এবং তার যে নিচের তলটা, তার মধ্যবর্তী কোণ এইটা। এইগুলোকে আমরা কি বলবো? অন্তঃপৃষ্ঠীয় কোণ। অন্তঃপৃষ্ঠীয় কোণ। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? কোনো একটা ক্লাস গঠনে ক্লাস যে সমতল দ্বারা সীমাবদ্ধ, সেইগুলোকে আমরা কি বলছি? ক্লাসের পৃষ্ঠতল। দুটি পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে আমরা কি বলছি? অন্তঃপৃষ্ঠীয় কোণ। এই মধ্যবর্তী কোণকে বলছি অন্তঃপৃষ্ঠীয় কোণ। আর দুটি তল যেখানে মিলিত হচ্ছে সেটাকে আমরা কি বলছি? ধার বা কিনারা।
এবার দেখো যেটা আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো সেটা হচ্ছে তোমার কি আছে ক্লাস জালক। দেখো তাহলে ক্লাস জালক বলতে আমরা কি বুঝবো, বলছি দেখো ক্লাস গঠনকারী একক। ক্লাস গঠনকারী এককগুলো কোনগুলো, অণু, পরমাণু বা আয়ন। সেগুলো কি বলেছি, ক্লাসের একটা নির্দিষ্ট স্থানে থাকবে। এই এককগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি তাহলে কি হবে, একটা জালক আকার বিন্যাস পাবো। এই যে জালক আকার বিন্যাস পাবো তাহলে তাকেই আমরা বলবো তোমার কি আছে ক্লাস জালক বা স্পেস ল্যাটিস। তাহলে কি বললাম, ক্লাস গঠন করছে যে এককগুলি, সেটা অণু, পরমাণু হতে পারে, তাদেরকে আমরা বিন্দু দ্বারা সূচিত করব। অর্থাৎ সেইগুলো এক একটা একককে এক একটা বিন্দু দ্বারা সূচিত করব বা চিহ্নিত করব। চিহ্নিত করলে যে তোমার কি আছে, সেটা ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক যে কোনো কিছু হতে পারে, যে আমরা জালক আকার বিন্যাস পাবো সেটাকেই বলছি ক্লাস জালক বা স্পেস ল্যাটিস। ঠিক আছে, দেখো এখানে দেখো আমি যদি একটা ঘনক আকার ক্লাস গঠন দেখি, এটা দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা একটা ঘনকাকার ক্লাস। ধরে নিলাম এটা তোমার কি আছে কঠিন CO2 কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অণুটাকে আমরা এই রূপ চিহ্নিত করলাম প্রাথমিকভাবে, কার্বন দুদিকে অক্সিজেন, অর্থাৎ মাঝেরটা কার্বন দুদিকে অক্সিজেন। ধরে নিলাম যে এরা প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে কণা আছে, অর্থাৎ এইরূপ প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে কার্বন ডাইঅক্সাইডের কণা। দেখো প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে কার্বন ডাইঅক্সাইডের কণা আছে, এবং এর সঙ্গে এটাও বলছি যে প্রতিটা পৃষ্ঠতলে একটা করে কার্বন ডাইঅক্সাইডের অণু আছে। অর্থাৎ এই পৃষ্ঠতল, অর্থাৎ কটা পৃষ্ঠতল আছে, মোট যে 6টা পৃষ্ঠতল আছে সেখানেও তোমার কি আছে 6টা কার্বন ডাইঅক্সাইডের অণু আছে। এই দেখো সামনের পৃষ্ঠে একটা, আবার পেছন দিকের পৃষ্ঠে একটা, এই তাহলে এই রকম 6টা পৃষ্ঠে, অর্থাৎ তোমার কি আছে কটা কৌণিক বিন্দু আছে, এখানে 8টা কৌণিক বিন্দু আছে, এবং প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে CO2 একক আছে। অর্থাৎ এই CO2 অণু, এটাকে আমরা এই দ্বারা চিহ্নিত করেছি CO2 অণু, এবং প্রতিটা পৃষ্ঠতলে একটা করে CO2 অণু আছে। এইটা দেখো ক্লাসের গঠন। এবার জালক কি হবে, বলছে এই অণু বা এই যে একক, ক্লাস গঠনের একক, একে যদি আমরা একটা বিন্দু দ্বারা সূচিত করি, ঠিক আছে, তাহলে বিন্দু দ্বারা সূচিত করলে দেখো ক্লাসের জালকটা কীরূপ আসবে। এই ক্লাস গঠন একই রেখেছি, তাহলে এই প্রতিটা এক একটা একককে আমরা একটা বিন্দু দ্বারা সূচিত করব, এবং সেটা দেখো মাঝের কার্বনের অবস্থানকেই চিহ্নিত করছি, এই একটা বিন্দু, এই কৌণিক বিন্দুতে। কৌণিক বিন্দুতে একটা করে বিন্দু, কারণ এখানে একটা করে একক বা অণু আছে, আর প্রতিটা পৃষ্ঠতলে একটা করে অণু ছিল। এইখানে পেছনের পৃষ্ঠে একটা, এই তাহলে এই রকম প্রতিটা দেখো কার্বন ডাইঅক্সাইডের অণুকে বিন্দু দ্বারা সূচিত করে যে জালক, এই যে জালক আকৃতি বিন্যাস, এটা দেখো তোমাদের ছোট দেখিয়েছি, এটা তোমার কি হবে বড় যদি আমরা দেখাই তাহলে একটা ত্রিমাত্রিক বিন্যাস পাবো। তাহলে এই যে বিন্যাস পাচ্ছি এইটাকেই আমরা বলছি তোমার কি আছে, দ্যাট ইজ তোমার ক্লাস জালক। ক্লাস জালক বা তোমার কি আছে স্পেস ল্যাটিস হয়েছে, ক্লাস জালক বা স্পেস ল্যাটিস। আর এই যে বিন্দুগুলো, যে বিন্দু দ্বারা সূচিত করছি, এটাকে বলা হয় তোমার কি আছে, দ্যাট ইজ জালক বিন্দু। জালক বিন্দু, তাহলে এই যে বিন্দু, এই বিন্দু দ্বারা সূচিত করছি, দ্যাট ইজ এটাই জালক বিন্দু। বোঝা গেছে? তাহলে কি বললাম, এবার এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের অণু আছে দিয়েছি, যদি অন্য কোনো পরমাণু থাকতো সেই পরমাণুকেও বিন্দু দ্বারা সূচিত করতাম, বা অন্য কোনো যদি আয়ন থাকতো আয়নকেও বিন্দু দ্বারা সূচিত করতাম। যেমন দেখো তোমরা জানো ডায়মন্ডের ক্লাসের ক্ষেত্রে কীরকম তার হয় গঠন, এই গঠন। এখানে দেখো প্রতিটা করে একটা করে কার্বন আছে, হয়েছে, প্রতিটা কৌণিক বিন্দুতে কার্বন আছে। তাহলে এই কার্বনগুলোকে যদি আমরা একটা বিন্দু দ্বারা সূচিত করি, আমি আরও দুটো একটা এর সঙ্গে যুক্ত করছি,
এই রকম যদি এরকম বিন্দু দ্বারা সূচিত করি প্রতিটা কৌণিক বিন্দুর কার্বনকে, তাহলে এই যে তোমার জালক আকার বিন্যাস পাচ্ছি, এটাকেই দেখিস বলছি তোমাদের ক্লাস জালক হয়েছে। তাহলে দেখো ক্লাস জালকটাও খুব সোজা ব্যাপার। এখন দেখো তোমাদের যেটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে তোমার কি আছে, একক কোষ বা ইউনিট সেল। এই একক কোষ বা ইউনিট সেলটা কি বলছে, একক কোষ বা ইউনিট সেল হলো কোনো ক্লাসের মধ্যে যে ক্ষুদ্রতম অংশ যার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে তোমার সমগ্র ক্লাসটা গঠিত হচ্ছে। তাহলে কি বললাম, যে এটা হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম অংশ যার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে, অর্থাৎ যেটা বারংবার এসে এবং সুষমভাবে বিন্যস্ত হয়ে সামগ্রিক ক্লাস গঠন হচ্ছে। দেখো ক্লাসের ক্ষুদ্রতম মৌলিক অংশ, এইটাকেও খেয়াল রাখো, মৌলিক যেটা তার থেকে ছোট অংশ হয় না, যার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে ক্লাস গঠিত হয় এবং যেখানে একক কোষের আকৃতি আর ক্লাসের আকৃতি অনুরূপ হয়। একটা উদাহরণ দেওয়া যাক, ধরো কোনো একটা ঘরের বর্গাকার মেঝে। এখন দেখেছো মেঝেতে অনেকেই ক্ষেত্রেই ফ্লোর টালি বসানো হয়, অর্থাৎ ছোট ছোট বর্গাকার টালি বসানো হয়। তাহলে দেখো ওই যে ফ্লোর আকৃতি যে মেঝে, ওইটাকে যদি আমরা একটা সামগ্রিক ক্লাস ভেবে নিই, দ্বিমাত্রিক তলে সামগ্রিক ক্লাস ভেবে নিই, তাহলে আমরা কি বলতে পারি যে ওইটা কি হয়েছে, সবথেকে ওর ক্ষুদ্রাকৃতি অংশ কোনটা বা মৌলিক অংশ কোনটা, যে একটা যে টালি বর্গাকৃতি টালি সেটা হচ্ছে ওর ক্ষুদ্রতম মৌলিক অংশ, এবং ওই একটা বর্গাকৃতি টালির পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে সমগ্র মেঝেটা গঠিত হয়েছে। তাহলে ওই মেঝের মধ্যে ওই একটা বর্গাকার টালি কি হবে, একক কোষ বা ইউনিট সেল, আর সমগ্র মেঝেটা হবে তোমার কি আছে, ক্লাস গঠন। ঠিক একইভাবে দেখো আরও একটা উদাহরণ দিতে পারি তোমার এর ক্ষেত্রে। ধরো কোনো জায়গায় একটা ইঁট সাজিয়ে 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 একটা বড় ইঁটের গাছি বা জালি করে রাখা হয়েছে, সেখানে ধরো অনেক ইঁট সাজিয়ে করা হয়েছে। তাহলে ওখানে ইঁটগুলো দেখো কি হয়েছে, একটা নির্দিষ্ট আকৃতি আছে যাদের পর্যায়ক্রমিক পুনর্বিন্যাস, অর্থাৎ একটা ইঁটের উপর আরেকটা ইঁট বা তার পাশে আরও একটা ইঁট, পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে তোমার কি হয়েছে, একটা ইঁটের গাছি বা জালি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখন দেখো ইঁটের গাছি বা জালিটি যদি তোমার কি হয়, একটা আমরা ক্লাস রূপে কল্পনা করি, তাহলে প্রতিটা ইঁট কি হবে, একটা একক কোষ। আরও একটা উদাহরণ দিই, ধরো একটা তোমার বর্গাকার বা ঘনক আকার বলি, ঘনক আকার তোমার বাক্স আছে, কাগজের বাক্স। সেখানে আমি কি করলাম, ওই যে লুডুর যে ছক্কা, ঘনক আকার লুডুর ছক্কা পরপর পরপর সাজিয়ে সাজিয়ে আঠা দিয়ে জুড়ে জুড়ে বাক্সটা ভর্তি করে দিলাম। ভর্তি করে দিলে বাইরের যে কাগজের বাক্সটাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে কি দেখব, অনেক লুটুর যে ছক্কাগুলো সাজিয়ে সাজিয়ে একটা ঘনক আকৃতি ত্রিমাত্রিক গঠন পাবো। এখন দেখো এই ত্রিমাত্রিক গঠনটাকে যদি আমরা ক্লাস ধরে নিই, তাহলে প্রতিটা ঘনক, ছোট্ট ঘনক কি হয়েছে, ওই ছোট্ট ঘনক হচ্ছে ওই ক্লাসটার ক্ষুদ্রতম অংশ, যার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে তোমার কি হচ্ছে, সামগ্রিক ক্লাস গঠন হচ্ছে, বা সামগ্রিক ওই বড় যে ঘনকটা সৃষ্টি হয়েছে সেটা গঠন হচ্ছে। এখন ওই ছোট্ট ঘনকগুলোকে আমরা কি বলতে পারি, ছোট্ট ঘনকগুলোকে বলবো একক কোষ, আর বড় অর্থাৎ সব ঘনকগুলো মিলে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ক্লাস। বোঝা গেছে এটা বাস্তব উদাহরণে। এবার দেখো আসছি আমি প্রথম ক্ষেত্রে, যদি আমি গ্রাফাইটের ক্ষেত্রে উদাহরণ নিই, গ্রাফাইট এর ক্ষেত্রে দেখো ক্লাসগুলো কীরকম থাকে, হেক্সাগোনালভাবে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। দেখো এই গ্রাফাইটের গঠন। এবার দেখো এই গ্রাফাইটের গঠনটাকে লক্ষ্য করো, যে এর মধ্যে ক্ষুদ্রতম অংশ কি পাচ্ছ। দেখো ক্ষুদ্রতম অংশ কি পাচ্ছ, এই রকম একটা ষড়ভুজ আকৃতির ক্লাসকে দেখতে পাচ্ছ, যে এটাই একটা ক্ষুদ্রতম অংশ। ভালো করে খেয়াল করো, এবং অন্যগুলো ঠিক এর অনুরূপ একই। তার মানে কি, তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসটার ক্ষুদ্রতম অংশ কি একটা ষড়ভুজ আকৃতির ক্লাস বা
ষড়ভুজাকৃতির একক, যেটার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাস, অর্থাৎ এই রকম ষড়ভুজই বারবার তোমার এসে কি হয়েছে, সামগ্রিক ক্লাস গঠন করেছে। তাহলে এই যে ষড়ভুজাকৃতি, এটাকেই আমরা কি বলবো, দ্যাট ইজ একক কোষ। একক কোষ। আমরা এখানে দেখো উদাহরণ নেওয়ার জন্য একটা কতগুলো তোমাদের ল্যাটিস বিন্দুকে সাজিয়ে নিয়েছি। এইটা দিয়ে একটা সামগ্রিক ক্লাস গঠন হবে, যেটা অবশ্যই দ্বিমাত্রিক তলে। এটাও দেখো দ্বিমাত্রিক তলে সামগ্রিক একটা দ্বিমাত্রিক ক্লাস গঠন হবে, যার ক্লাস বা ল্যাটিস বিন্দুগুলোকে আমরা নিয়েছি, সেইখানে যুক্ত করে করে আমরা একটা ক্লাস গঠন করতে পারবো। এর মধ্যে একক কোষ কী হবে দেখে নিই। ধরে নাও এটা একটা তোমার কি আছে, বর্গাকার ক্লাস, বর্গাকার ক্লাস, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো তোমার ক্লাসের আকৃতি এবং একক কোষের আকৃতি অনুরূপ হবে। তাহলে সাধারণত বলতে পারি আমাদের যে এখানে একক কোষের আকৃতি হবে বর্গাকার। দেখে নাও এর থেকে, এইখান থেকে কত ছোট আমরা বর্গাকার ইউনিট করতে পারি। দেখো এই একটা বর্গাকার ইউনিট পেয়েছি, এইটা এর থেকে ছোট বর্গাকার ইউনিট হতে পারে না। তাহলে এটাকে আমরা বলতে পারি একক কোষ। একক কোষ। আমরা দেখো এখানে আরও একটা বর্গাকার ইউনিট নিচ্ছি, এটাও একটা বর্গাকার ইউনিট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একক কোষ। এইটা কি হবে, এটাকে আমরা একক কোষ হবে না, অর্থাৎ একক কোষ নয়। কেন একক কোষ নয় এক্ষেত্রে, দেখো কেন একক কোষ নয়, এটাও তো বর্গাকার, কিন্তু এইটা দেখো একটা বলেছি ক্ষুদ্রতম মৌলিক অংশ। ভালো করে খেয়াল করো, ক্ষুদ্রতম মৌলিক অংশ। এটা কিন্তু ক্ষুদ্রতম নয়, ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম অংশ নয়, কারণ এর মধ্যে থেকেও ক্ষুদ্রতম অংশ আমরা এইরূপ করতে পারি। দেখো এই ল্যাটিস বিন্দুগুলোকে যোগ করে, ঠিক আছে। এর মধ্যে আর কোনো ল্যাটিস বিন্দু নেই, ফলে এর মধ্যে আর ক্ষুদ্রতম অংশ পাবো না। আরও একটা দেখে রাখো, যদি আমরা এটাকে বলি এইটা একক কোষ হবে, এটা হবে না। কেন, কারণ বর্গাকার নয়, বর্গাকার নয়। যদি আরও একটাকে আমরা দেখি, দেখো এইটা দেখো, এটাও তোমার কি হবে, একক কোষ হবে না। কারণ প্রথম কথা দেখো এটা বর্গাকার নয়, ঠিক আছে, বর্গাকার নয়, এবং তোমার কি আছে, এটা ক্লাস গঠনের ক্ষুদ্রতম অংশ নয়। তাহলে আমরা কি দেখলাম, যে একক কোষ আমরা কাকে বলবো, কোনো ক্লাসের যে ক্ষুদ্রতম অংশ যার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে, তাহলে ক্ষুদ্রতম অংশ হতে হবে, এবং সেটাই বারংবার এসে তোমার কি হবে, সমগ্র ক্লাস গঠন করবে, এবং একক কোষের আকৃতি আর ক্লাসের আকৃতি অনুরূপ বা সাদৃশ্য হবে। তখনই সেই ক্ষুদ্রতম অংশটাকে আমরা কি বলতে পারি, একক কোষ বলবো। এখন দেখো এই একক কোষ, দেখো একক কোষ জানতে গেলে আমাদের এর ক্ষেত্রে, একক কোষের ক্ষেত্রে কতগুলো প্যারামিটার জেনে নিতে হবে, বা একক কোষের কতগুলো বৈশিষ্ট্য জানতে হবে, যা থেকে আমরা কোনো একক কোষকে কি হয়, কোনো চিহ্নিত করতে পারি। তাহলে দেখো একক কোষ আমরা কি বললাম, যে কোনো ক্লাসের ক্ষুদ্রতম অংশ যেটার পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের ফলে তোমার কি আছে, সমগ্র ক্লাস জালক বা ক্লাস লাঠি সৃষ্টি হচ্ছে, যেটা ত্রিমাত্রিক। কারণ ক্লাস গঠন সাধারণত ত্রিমাত্রিক ক্ষেত্রে হয়, এবং ওই ত্রিমাত্রিক ক্ষেত্রের যে ক্ষুদ্রতম মৌলিক অংশ সেটাই হবে একক কোষ। তোমরা বইতে ছবিটা ভালো করে দেখবে। এবার দেখো একক কোষকে কি হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আকারের হয়। ফলে এই কোনো একটা একক কোষকে জানতে গেলে, বা একক কোষের আকৃতি কীরূপ তা জানতে গেলে, তাদের আমাদের কতগুলো বৈশিষ্ট্য সূচক রাশি জানতে হবে। এই বৈশিষ্ট্য সূচক রাশিগুলো কি দেখে নাও। বলছে ধরো এই একটা একক কোষ নিয়েছি, এটা ঘনকাকার একক কোষ, কিউবিক একক কোষ। এর কোনো একটা বিন্দুতে, ভালো করে খেয়াল করো, কোনো একটা বিন্দুতে আমরা একটা অ্যাক্সিস বোঝাচ্ছি যেটা সমতলিক না। তোমরা জানো এক্স ওয়াই জেড ইত্যাদি অ্যাক্সিসগুলো সমতল নয়। তোমরা সেখানে পড়ে এসছো, দেখো এক্স ওয়াই জেড অ্যাক্সিসগুলো সাধারণত তোমার কী থাকে, পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে।
এখানে দেখো ওই রকম অ্যাক্সিসকে আমরা কোষের কোনো একটা বিন্দুতে বসাবো, এই একক, হ্যাঁ একক কোষের কোনো একটা বিন্দুতে বসাবো। তবে এখানে একটা জিনিস বলি, দেখো তোমাদের এখানে ওই যে অ্যাক্সিসগুলো কোষের কোনো বিন্দুতে বসাবো, সেখানে অ্যাক্সিসগুলো পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমরা উদাহরণ নিয়ে দেখাবো। দেখো ধরো একটা কিউবিক ক্লাস, এর এই বিন্দুতে আমরা 0 বিন্দু করে একটা তোমার কি আছে, 3টে অক্ষ বসালাম। ধরে নিলাম এই দিকের অক্ষটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এদিকে তোমার কি হচ্ছে জেড অক্ষ। তাহলে এই 3টে অক্ষ, এই 3টে অক্ষকে আমরা কি বলতে পারি, ক্লাস অক্ষ। এখন দেখো এই ক্লাস অক্ষ, এটা যদি তোমার এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর দেখো এই তলটা কোথায় গিয়ে ছেদ করেছে, এইখানে। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা আমরা পাচ্ছি, দেখো এই পর্যন্ত দূরত্বকে এর একটা কি বলবো, ক্লাসের বাহু, যাকে আমরা সাধারণত এ দ্বারা সূচিত করি। ঠিক আছে, ঠিক একইভাবে এদিক ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটাকে আমরা কি হবে, বি দ্বারা সূচিত করি, যেটা হচ্ছে তোমার কি আছে, একটা ক্লাসের বা একক কোষের বাহু বা কিনারার দৈর্ঘ্য। তাহলে কি হচ্ছে, একক কোষের বাহু বা কিনারার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে তাকে আমরা বি, ঠিক একইভাবে জেড অক্ষ বরাবর যেটা আছে দেখো এই অক্ষ বরাবর, তাকে আমরা এইটাকে আমরা সি দ্বারা সূচিত করলাম। তাহলে দেখো 3টে বাহু পেলাম। এখানে তোমাদের দেখো কিউবিক শেল, এই কিউবিক শেলের ক্ষেত্রে কি হবে, এ সমান বি সমান সি হবে। ঠিক আছে, এবার দেখো এদের অন্তঃপৃষ্ঠীয় কোণ, অর্থাৎ দুটো তোমার কি আছে পৃষ্ঠতলের মধ্যে কোণ, তাদেরকে কি হয়, আলফা বিটা গামা দ্বারা চিহ্নিত করা হয়। এই চিহ্নিতকরণটা খুব সোজা। দেখো এ বাহুর বিপরীত দিকে কোন কোণটা আছে, এটাকে আলফা দ্বারা সূচিত করা হয়। বি বাহুর বিপরীত দিকে কোন কোণটা, এটা বিটা দ্বারা সূচিত করা হয়। সি এর বিপরীত দিকে যেটা, এটা গামা দ্বারা সূচিত করা হয়। এখন এটা কিউবিক শেল, এর ক্ষেত্রে দেখো আলফা সমান বিটা সমান গামা হবে, এবং সেটা কত, অবশ্যই 90 ডিগ্রি হয়েছে। আরও একটা দেখো, যদি আমরা একটা হেক্সাগোনাল একক কোষ নিতাম, অর্থাৎ হেক্সাগোনাল একক কোষ, এইটা দেখো একটা হেক্সাগোনাল একক কোষ। ভালো করে খেয়াল করো, আমি যদি এর এই বিন্দুতে 0 বিন্দু করে একটা অ্যাক্সিস বসাই, তাহলে এদিকে তোমার বলতে পারি এক্স, তোমার কি হচ্ছে এই দিকে বলতে পারি তোমার কি আছে ওয়াই, যে কোনো দিকে ওয়াই, বা এদিকে বললাম, ধরো এইদিকেই বললাম, এখানে আমি এইদিকে ওয়াই বললাম, ওর কোনো নির্দিষ্ট নয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হবে। এদিকে তোমার কি হচ্ছে, আচ্ছা তোমাদের যেমন দিয়েছি অনুরূপী দিই, এটাকে আমি তোমার কি আছে জেড দিলাম, এটাকে তোমার কি আছে ওয়াই দিলাম। তাহলে এক্ষেত্রে কী হবে, এ বি সি, এর বিপরীত কোণ আলফা, এর বিপরীত কোণ তোমার কী আছে বিটা, এর বিপরীত কোণ কী হচ্ছে, দ্যাট ইজ গামা। এখন দেখো এই যে কোণটা ভালো করে খেয়াল করো, এর ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, কিন্তু এই যে কোণটা, এই রেখা এবং এই রেখার কোণ, এটা কত হবে, 120 ডিগ্রি। তাহলে তোমরা এর ক্ষেত্রে তফাৎ কি পেলে, দেখো তফাৎ এটাই পেলে যে এখানে প্রতিটা কোণ সমান ছিল, এখানে প্রতিটা কোণ সমান না, দুটো কোণ সমান, অর্থাৎ তোমার আলফা সমান বিটা দ্যাট ইজ 90 ডিগ্রি, গামা সমান কত, 120 ডিগ্রি। ঠিক আছে, গামা সমান 120 ডিগ্রি। আর দেখো এখানে তোমার এই যে বাহুগুলো এ বি, যদি আমরা এইটাকে এ বাইরের দিক থেকে দেখি, এটাকে এ এটাকে বি বলে থাকি, যেটা এখানে দেখিয়েছি দেখো, আর এটা যদি সি হয়, এখানে দেখবে এ সমান বি হবে, নট ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু, তার মানে এটা এই বাহু সমান হবে, কিন্তু উচ্চতা যেটা সেটা সি এর সঙ্গে তোমার কি হবে, সমান হবে না। তাহলে দেখো আমরা কি দেখলাম, একক কোষের প্যারামিটার দেখলাম, বাহু বা কিনারার দৈর্ঘ্য এবং তাদের অন্তঃপৃষ্ঠীয় কোণ, এই বৈশিষ্ট্য দ্বারা আমরা একক কোষকে সূচিত করছি।
ঠিক আছে। এবং এইখানে দেখো দুটো উদাহরণ নিয়ে তোমাদের পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে, এদের বাহুর দৈর্ঘ্যগুলো সর্বদা সমান হতেও পারে, নাও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, হয়েছে। আবার তোমার এই যে দেখো এখানে যেমন দেখেছি দুটো বাহু সমান, একটা সমান না, দুটো কোণ সমান, একটা কোণ সমান না, এরকম কোনো ক্ষেত্রে হতে পারে তোমার যে সেক্ষেত্রে সব বাহুগুলোর দৈর্ঘ্য এবং সব কোণগুলোর দৈর্ঘ্য তোমার কী আছে, কোণগুলোর মান কোনোটাই সমান না। যেমন দেখো একটা উদাহরণ নিচ্ছি, এই কোণটার আকৃতি, এই কোণটাকে আমরা কি বলেছিলাম, হেক্সাগোনাল। হেক্সাগোনাল এটা হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক এর ক্ষেত্রে দেখো যদি এ বি এবং তোমার কি আছে সি ইত্যাদি ধরা হয়, এর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এ নট ইজুকাল টু বি নট ইজুকাল টু সি, এবং এখানে কোণগুলো তোমার কি আছে দ্যাট ইজ আলফা নট ইজুকাল, কোণগুলো আলফা বিটা এবং গামা ধরা হয়, কোনোটাই কোনোটার সঙ্গে তোমার কি হবে, সমান হবে না। কোন ক্ষেত্রে, এই ট্রাইক্লিনিকের ক্ষেত্রে। এবার দেখো এইখানে কি বলছি, এই যে তোমার কি আছে বিভিন্ন পরিমাপ বিশিষ্ট একক কোষ পাচ্ছি, এই বিভিন্ন পরিমাপ বিশিষ্ট একক কোষের জন্য আমরা সাধারণত ওদের কিনারা অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এবং কোণের মানের উপর নির্ভর করে 7 প্রকারের একক কোষ পাই। দেখো সেগুলো কি কি 7 প্রকারের একক কোষগুলো দেখো সহজে তোমরা মনে রাখবে, তোমার কি আছে সি টি, হি টি, ও মি টি। সিটি, সিটি কি কিউবিক, টি টেট্রাগোনাল, হিটি এই যে হেক্সাগোনাল, এই যে এইটা করেছি দেখো হেক্সাগোনাল, এইটি এটা ট্রাইগোনাল, ট্রাইগোনাল ও ওমিটি, অর্থরম্বিক, আচ্ছা এটা এখানে দিই, অর্থরম্বিক এটা মনোক্লিনিক, মনোক্লিনিক আর এটা হচ্ছে টাইক্লিনিক। এই যে যেটা এঁকেছি টাইক্লিনিক, টাইক্লিনিক তাহলে কি হচ্ছে সিটি হিটি ওমিটি। এইখান থেকে তাহলে কি হচ্ছে এই আলফা বিটা গামা এবং এবিসি এর ওপর নির্ভর করে আমরা প্রধানত তোমার কি হচ্ছে এই 7 প্রকারের একক কোষ পাবো। তার মধ্যে দেখো তোমাদের 3টে দেখিয়েছি, কিউবিক, হেক্সাগোনাল, টাইক্লিনিক, 3টে বিভিন্ন আকৃতির বলে দেখিয়েছি। তোমরা বইতে ছবিটা দেখবে যে এই রকম কীরকম ভিন্ন আকৃতির একক কোষগুলো আছে, বোঝা গেছে। তাহলে একক কোষের পরিমাপযোগ্য রাশিগুলোকে আমরা বুঝলাম। এরপরে দেখো আমরা আরও কয়েক প্রকার একক কোষ বুঝবো, সেগুলোর ক্ষেত্রে কি কণার অবস্থানের উপর, অর্থাৎ তোমার কি আছে ক্লাস গঠনকারী যে বিন্দুগুলো বা কণাগুলো তাদের অবস্থানের উপর নির্ভর করে আমরা একক কোষগুলোকে কতগুলো শ্রেণীবিভাগে বিভক্ত করব। এর আগেরটাই দেখো আমরা একক কোষের যে ভিন্ন শ্রেণীবিভাগটা দেখালাম কিসের উপর ভিত্তি করে দেখিয়েছি, কোষের বাহু বা কিনারার দৈর্ঘ্য এবং অন্তঃপৃষ্ঠীয় কোণের উপর নির্ভর করে। এরপরে আমরা দেখব একক কোষের শ্রেণীবিভাগ অর্থাৎ ভিন্ন প্রকারের একক কোষ, যেগুলো আমরা কিসের উপরে নির্ভর করে তাদের পৃথক করছি, তাদের কোষে উপস্থিত কণার অবস্থানের উপর নির্ভর করে, হয়েছে অবস্থানের উপর নির্ভর করে, বা বলতে পারি সোজা কথায় জালক বিন্দুগুলোর অবস্থানের উপর নির্ভর করে কোষের শ্রেণীবিভাগ। বলছে দেখো জালক বিন্দুগুলোর অবস্থানের উপর নির্ভর করে সাধারণত একক কোষগুলো 4 প্রকারের হয়। প্রথম আসছি দেখো সরল বা আদিম একক কোষ, অর্থাৎ সরল বা সিম্পল, সিম্পল ইউনিট সেল। দেখো একটা ইউনিট সেল আমি ছোট করেই আঁকছি, সরল ইউনিট সেল কি বলবো, বলছে যখন তোমার কি আছে ক্লাস গঠনকারী কণাগুলি, অর্থাৎ তোমার যেখানে কণাগুলি কেবলমাত্র
কেবলমাত্র কৌণিক বিন্দুতে অবস্থান করে। তাহলে এখানে দেখো কটা কৌণিক বিন্দু আছে, এরকম 8টা কৌণিক বিন্দু আছে। 8টা কৌণিক বিন্দুতে একটা ক্লাস গঠনকারী অণু থাকবে। হয়েছে? তবে দেখো এখানে তোমাদের ভালো করে একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই। তোমাদের মনে হতে পারে এই যে 8টা যে কণা, এই 8টা কণাই এই ক্লাসে আছে। দেখবে এর পরে আমরা ক্লাসে আসব একক কোষের মধ্যে কণা সংখ্যা গণনা। তখন দেখবে এইখানে এই যে 8টা কণা কিন্তু এই ক্লাসের মধ্যে নাই। কারণ দেখো একটা একটু জাস্ট মনে করে দিই, এইখানে যে বিন্দুটা, সেই বিন্দুটা যেমন এই কোষে, এই একক কোষে আছে, এরই পাশে আর একটা একক কোষ তাতে থাকবে, পেছন দিকে থাকবে দুটোতে, আবার উপর দিকে 4টেতে, মোট 8টার ক্ষেত্রে এই কণাটা সাধারণ কণা হবে। ঠিক আছে? সেই কারণে আমাদের প্রতিটা একক কোষে কণা সংখ্যার উপস্থিতি গণনা করতে হবে। এরপরে আসি দেখো দেহ কেন্দ্রিক, সরল পেয়েছি, তারপরে দেখো দেহ কেন্দ্রিক। অর্থাৎ তোমার বডি সেন্টার। বডি সেন্টার একক কোষ। বডি সেন্টার একক কোষটা কি দেখে নাও। আমি ঘনক আকৃতি একক কোষই আঁকছি, খেয়াল করবে আঁকাটা, ঘনক আকৃতি একক কোষ। তাহলে এখানে তোমার কি হবে, কণাগুলি কোথায় থাকবে, কৌণিক বিন্দুতে, কৌণিক বিন্দুতে থাকবে এখানে কণাগুলি। আর কোথায় থাকবে, দেখো দেহ কেন্দ্রিক, অর্থাৎ দেহের কেন্দ্রে, বা তোমার কি আছে একক কোষের কেন্দ্রে। হয়েছে? অর্থাৎ এই রকম দেখো কৌণিক বিন্দুতে তো 8টা রইল, 8টা কৌণিক বিন্দুতে। আরেকটা কি হবে, আরেকটা ঠিক কোষের যে মাঝখানে, অর্থাৎ এই জায়গাতে অবস্থান করবে, সেইটা কি হবে, চারিদিক থেকে সম দূরত্ব তার থাকবে, এই রকম সম দূরত্বে থাকবে দেহ কেন্দ্রিক। তারপরে আছে দেখো তোমার ফেস সেন্টার বা পৃষ্ঠ কেন্দ্রিক। হয়েছে? পৃষ্ঠ কেন্দ্রিক। তাহলে পৃষ্ঠ কেন্দ্রিকটা কি দেখো, তাহলে এখানে কি থাকবে, কোথায় থাকবে কণা, কৌণিক বিন্দুতে থাকবেই, কৌণিক বিন্দু। তার সঙ্গে কোথায় থাকবে, প্রতিটা পৃষ্ঠতলে, প্রতিটি পৃষ্ঠতলে একটা করে থাকবে। তাহলে কৌণিক বিন্দু তো আগের মতো দিয়ে দাও এইটা। এবার দেখো উপরের যে তল, এইটা, এই তল, এইটা, এই তলে এইটা, এই তলে এইটা, এই তলে কি আছে, সামনে একটা পেছনে একটা, তাহলে এখানে দুটো। হয়েছে? তাহলে এইটা গেল তোমার কি আছে, ফেস সেন্টার বা পৃষ্ঠ কেন্দ্রিক ক্লাস গঠন। আরেকটা দেখো তোমার কি হচ্ছে, প্রান্ত কেন্দ্রিক, এন্ড সেন্টার। এইখানে দিচ্ছি দেখো, এই ক্লাস গঠনটা একটু খেয়াল করবে। এইটাকে কিন্তু আর আমরা কিউবিক নিইনি, টেট্রাহেড্রাল নিয়েছি। কারণ কিউবিকের ক্ষেত্রে তোমার কি হয়, প্রান্ত কেন্দ্রিক হয় না। কি বললাম, প্রান্ত কেন্দ্রিক। হয়েছে? বা তোমার কি আছে, এন্ড সেন্টার। তাহলে এখানে তোমার কোথায় কণা থাকবে, কণা থাকবে কৌণিক বিন্দুতে, সাথে কোথায় থাকবে, দুটি বিপরীত প্রান্তে। কারণ সব বিপরীত প্রান্তে হয়ে গেলে কিন্তু আবার এই কোষটা চলে আসবে। তাহলে এইখানে দেখো কৌণিক বিন্দুতে থাকলো 8টা, আর কি হবে, দুটি, এই যে উপরের প্রান্তে দিলাম একটা, নিচের প্রান্তে দুটো, বিপরীত প্রান্তে দিলাম। হয়েছে? এখানে দেখো
আমি এতক্ষণ কী করছিলাম, বর্গাকার ক্লাস আর এই কিউবিক আকৃতি ঘনক আকার ক্লাস আঁকছিলাম। এর ক্ষেত্রে কি নিলাম, টেট্রাহেড্রাল ক্লাস নিলাম। কেন নিলাম? কারণ দেখো এই প্রান্তকেন্দ্রিকটা তোমার কি হচ্ছে, কিউবিক ক্লাসের ক্ষেত্রে হয় না। কেন? দেখো কিউবিক ক্লাস সব দিক থেকে তার বাহুগুলো সমান, অর্থাৎ এ বি সি সমান, অর্থাৎ এ সমান বি সমান সি। এর ক্ষেত্রে কিন্তু এ সমান বি সমান নট ইজুকাল টু সি। এখন যদি এ বি সি সমান হয়, এর কোন প্রান্তে দিয়ে প্রান্তকেন্দ্রিক হবে, সব দিক দিয়ে সাদৃশ্য। কিন্তু এর ক্ষেত্রে দেখো এই দুটো বাহু সির সঙ্গে এই দুটো বাহুর দৈর্ঘ্য তফাতের জন্য দুটি প্রান্তে দুটো বিন্দু বসালেই আলাদা ক্লাস গঠিত হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা একক ক্লাস কি পেলাম? প্রথম কথা ভালো করে খেয়াল করো, প্রথম কথা কি পেয়েছি, 7টা পেয়েছি। কিসের উপর নির্ভর করে? ওদের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এবং অন্তঃপৃষ্ঠীয় কোণের ওপর নির্ভর করে 7টা পেয়েছি। হয়েছে? আবার দেখো কি পেলাম, কণার অবস্থানের ওপর নির্ভর করে 4টে পেয়েছি। তাহলে মোট কটা পেলাম একক কোষ? ভালো করে খেয়াল করো, মোট কতগুলো একক কোষ হবে বা কত প্রকারের একক কোষ হবে? এখানে 4টে আর ওখানে 7টা, এটা কিন্তু নয়। ভালো করে খেয়াল করো, এখানে আমরা যে বর্গাকার করেছি, বর্গাকারের মধ্যেই এই যে বর্গাকার একক কোষ, এর একক কোষেই দেখো এই বিন্দুগুলো অবস্থানের উপর নির্ভর করে এটা 3টে হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ বর্গাকার কি হবে, সিম্পল হবে, বডি সেন্টার হবে, ফেস সেন্টার হবে, কিন্তু বলেছি কি হচ্ছে, এন্ড সেন্টার হবে না। ঠিক একইভাবে এরপরে কি ছিল দেখো, টেট্রাগোনাল। টেট্রাগোনালের ক্ষেত্রে কি হবে, টেট্রাগোনালের ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, এরকম সিম্পল হবে, তোমার এন্ড সেন্টার হবে বা পৃষ্ঠকেন্দ্রিক ইত্যাদি হবে, এরকম দেখো। তাহলে এই যে তোমার কি আছে, এক এক প্রকার একক কোষ, অর্থাৎ তোমার কি আছে, কিউবিক, টেট্রাহেড্রাল, হেক্সাগোনাল, এদের ক্ষেত্রে আবার তোমার কি আছে, এই সিম্পল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, তোমার কি আছে এন্ড প্রান্তকেন্দ্রিক, এইরূপ একক কোষ পাবো। কিন্তু সব গঠনগুলোর সব এইরকম কণার অবস্থানের উপর নির্ভর করে একক কোষ পাবো না। যেমন বললাম দেখো যে কিউবিকের ক্ষেত্রে আমরা কখনো প্রান্তকেন্দ্রিক একক কোষ পাবো না। তাহলে এইখানে বিভিন্ন আকৃতির ক্লাসের কণাগুলোর অবস্থান বিভিন্ন হওয়ার, বিভিন্ন ক্ষেত্রে হওয়ায় আরও কতগুলো একক কোষ পাবো, মোট আমরা 12 প্রকারের একক কোষ পাই। হয়েছে? এই 12 প্রকার বলছি, 14 প্রকারের, যেগুলোকে বলা হয় বিজ্ঞানী ব্র্যাভিসের নাম অনুসারে ব্র্যাভিস ল্যাটিস বলা হয়। অর্থাৎ তাহলে কি বললাম, 7 প্রকারের গঠন আকৃতি, কণার ওপর নির্ভর করে 4 প্রকারের। এদের পুরো পারমুটেশন কম্বিনেশন করলে অনেক আসবে, কিন্তু সব গঠনগুলো সব একক কোষ পাওয়া যায় না। এই কারণে এই দুই প্রকারের, অর্থাৎ দুটো যে শ্রেণীবিন্যাস, তাদের মধ্যে কম্বিনেশন করে আমরা মোট 14 রকমের একক কোষ পাই। এই একক কোষগুলোকে বলা হয় বিজ্ঞানী ব্র্যাভিসের নাম অনুসারে ব্র্যাভিস ল্যাটিস। ঠিক আছে? বোঝা গেছে? তোমরা বইটা দেখবে, ত্রিমাত্রিক গঠনগুলোকে ভালো করে খেয়াল করবে, খেয়াল করে ভালো করে তৈরি করো। আর তোমাদের তো বলেছি, কোনো জায়গাটা অসুবিধা হলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে আমার কাছ থেকে অবশ্যই জেনে নেবে।